নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। দেশ বিদেশ বাংলার বাছাই করা খবর নিয়ে শুরু করছে সেরা 10। শুরুতেই নজর রাখবো বাংলার বাছাই করা খবরগুলির দিকে। বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার টুইট করে দল ছাড়ার কথা জানান তিনি। টুইটে অভিনেত্রী লিখেছেন, বাংলার জন্য বিজেপিতে নতুন ভাবনা চিন্তা ও আন্তরিকতার অভাব রয়েছে, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিধানসভা ভোটের আগে মার্চের প্রথম সপ্তাহে বিজেপিতে যোগদান করেন তিনি। 21-এর বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির তারকা প্রার্থী। শ্রাবন্তীকে পশ্চিম বেহালা থেকে ভোটে লড়াই করার জন্য টিকিট দিয়েছিল দল। ওই কেন্দ্রে তার বিপরীতে ছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। 2রা মে ফলাফল ঘোষণার পর বিরাট ব্যবধানে জেতেন পার্থ চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর গ্ল্যামার ও জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিল গেরুয়া শিবির, কিন্তু ভোটের ফলাফলই সবকিছু প্রমাণ করে দেয়। ভোটে হেরে যেতেই তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হতে শুরু করে। এদিন শ্রাবন্তীর দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি নেতা তথাগত রায় কটাক্ষ করে বলেছেন, দলে থেকে কি বা কাজ করেছেন? হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহাকে সাসপেন্ড না করে কেন বহিষ্কার করা হলো তা আমি জানি না। এমনকি সুরজিতের সঙ্গে আমার কোনো কথা হয়নি বলেও দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায়। পাশাপাশি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয়কেই কার্যত দায়ী করলেন বর্ষীয়ান নেতা। বিজেপি দলটা ক্রমশ মুছে যাচ্ছে। মানুষ যেভাবে ওদের প্রত্যাখ্যান করছে তাতে ওদের আর মাথা তোলার অবস্থা নেই। আগামী দিনে এই দলের অস্তিত্বই থাকবে না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অন্যদের দল ছাড়া নিয়ে কটাক্ষ পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের। যে দল 1 লাখ 1.5 লাখ ভোটে হারে, সেই দলের কি এক্সিস্টেন্স আছে মনে করেন? ওই নির্বাচনে অনেকে ভেবেছিল আসবে, তাই একটা হাওয়া উঠেছিল। তারপর থেকে মানুষ বুঝে গেছে এখন যেখানেই ভোট হবে সেখানে আর বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং পড়া হওয়ায় কে এলো কে গেল কি যায় আসে, তৃণমূল ছিল, আছে, থাকবে। স্কুল খোলা নিয়ে কাটলো আইনি জট। আগামী 16 নভেম্বর থেকে খুলছে স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। রাজ্যের 29 অক্টোবর বিজ্ঞপ্তি বহাল রাখলো আদালত। এই সিদ্ধান্তের ফলে মামলাকারী সরাসরি প্রভাবিত হচ্ছে না, সেই কারণেই মামলা খারিজ করা হলো। নির্দিষ্টভাবে এই শ্রেণীর পড়ুয়া বা অভিভাবকেরা বা শিক্ষকেরা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানাতেই পারে। শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি রিপোর্ট পেশ। বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিল সিআইডি। আগামী 12ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। তার আগে সিআইডি রিপোর্টে কি মামলাকারীদের বক্তব্য তা হলফনামা আকারে জমা দেবে। আমিনুদ্দিন খান এই মামলার পিটিশনার। ওই সময়তেই ফাইল করা হয়েছিল, যে সময়তে ভোটের সময়তে গুলি চলেছিল, গুলি চলে 4 জন মারা গেছিল। আমাদের বক্তব্য যে ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারি করো, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে ইনকোয়ারি, এবং যারা ভিকটিম তাদেরকে ক্ষতিপূরণের দাবি নিয়ে এই মামলা আমিনুদ্দিন খান করেছিলেন। আজকে সেই মামলা শুনানি শেষ পর্যায়ে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল মহামান্য বিচারপতিদের কাছে চিফ জাস্টিসের বেঞ্চে তার রিপোর্ট। মেট্রো যাত্রীদের জন্য খুশির খবর। সোমবার থেকে 7:30টার বদলে সকাল 7টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। 16 তারিখ থেকে খুলছে স্কুল কলেজ। বিশেষত পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মেট্রো ছাড়বে রাত 9:30টায়। বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। 266টির বদলে 272টি মেট্রো চলবে। ব্যস্ত সময়ে 2টি ট্রেনের ব্যবধান কমিয়ে 7 থেকে 5 মিনিট করা হলো। তবে এখনই টোকেনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যবহার করা হবে স্মার্ট কার্ড। শহর কলকাতার কোনো অংশ থেকে ট্রাম লাইন তুলে দেওয়া হচ্ছে না। পাশাপাশি নতুন কোনো রুটে ট্রাম লাইন পাতাও হচ্ছে না, জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ট্রাম শহর কলকাতার ঐতিহ্য। 24টি রুট থেকে ট্রাম তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ভুল, জানালেন ফিরহাদ। ট্রাম থাকবে, কিন্তু রাস্তা যেখানে কলকাতায় আমাদের রাস্তা তো খুব চওড়া নেই,
শুধু আমাদের যেখানে ট্রাম আছে, যেখানে নতুন করে আমরা ট্রাম লাইন পাচ্ছি না, যেখানে ট্রাম আছে সেখানে থাকবে। তো ট্রাম তো আমি তুলে দিই না, যেগুলো হয়ে গেছে, যেখানে মেট্রো রেল বসে গেছে সেখানে ট্রাম উঠে গেছে, সেটা আজকে না, বামফ্রন্টের সময় উঠে গেছে। নতুন করে আমরা কোথাও ট্রাম লাইন যেখানে আছে সেগুলো তুলছি না। ধাপে ধাপে শহর কলকাতা থেকে শুরু করে শহরতলি তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসকে সিএনজিতে কনভার্ট করে চালানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। এতে ব্যাপক মূল্যের পেট্রোল ডিজেল যেমন কিনতে হবে না, তেমনই পরিবেশ দূষণও কমবে, জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফেরহাদ হাকিম। 2030 সালের মধ্যে ম্যাক্সিমামটা হয় সিএনজি নয় ব্যাটারিতে আমাদের ভেহিকেলকে আমরা ট্রান্সফর্ম করব কলকাতায়। তার কারণ হচ্ছে কলকাতায় এক হচ্ছে যে পলিউশন লেভেলটাকে আমাদের একেবারেই কমিয়ে দিয়ে জিরো পলিউশন করে নিতে হবে। ভেহিকেল পলিউশনটা হচ্ছে 80% সোর্স অফ পলিউশন ইন ক্যালকাটা। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে আস্তে আস্তে আমরা তো খুব তাড়াতাড়ি 1-2 বছরের মধ্যেই আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট সেটাকে তো আমরা হয় সিএনজি নয় ইলেকট্রিক ভেহিকেলে ট্রান্সফর্ম করবই। তার জন্য বিভিন্ন কোম্পানির সাথে কথা হচ্ছে, বিভিন্ন লোক আসছে, আমার ডিপার্টমেন্টে একটা দক্ষযজ্ঞ চলছে। কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা হবে কি না সেই সিদ্ধান্ত রাজ্যের উপরেই বর্তালো কলকাতা হাইকোর্ট। পুজোর শোভাযাত্রা তারা কিভাবে করতে চান, শোভাযাত্রায় কতজন মানুষের উপস্থিতি থাকবে এবং এই সংক্রান্ত সমস্ত বিষয় জানাতে হবে প্রশাসনকে। এই বারোয়ারির শোভাযাত্রার বিষয় শুধুমাত্র এই বারোয়ারিটির ক্ষেত্রেই ডিভিশন বেঞ্চের নির্দেশ। আবেদন গ্রহণের পর কোভিড-19 নিয়ম মেনে প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই শোভাযাত্রায় অনুমোদন দেওয়া হবে কিনা। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে শোভাযাত্রা নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মালদহে শিশু মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়। রাজবাড়ী কদমঘাট এলাকার রাস্তা সরু, বহু মানুষ অংশ নেন শোভাযাত্রায়, তাই গত বছরের নির্দেশ কার্যকর করারই আবেদন জানানো হয়েছিল। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল, ঐতিহ্য এবং কোভিড দুটোই মাথায় রাখা হোক। এরপর দুপুর 2টা নাগাদ মামলা শুনানি হয়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশ্রী পোর্টালে আবেদনের পর নয়া স্কুলে নিয়োগপত্র পাওয়ার পরেই নানাবিধ কারণে যে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী কাজে যোগ দিতে পারছিলেন না, তারা পুনরায় সুপারিশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। আগামী 15ই নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তারপর পুনরায় শুধু ওই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সুপারিশ জারি করবে কমিশন। উচ্চশ্রী পোর্টাল চালুর আগে এ ধরনের সমস্যা দেখা দিলে তা সমাধান করতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যেত, কিন্তু উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার পর এহেন সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম হচ্ছে শিক্ষা দপ্তর। দেশের খবর নিয়ে ফিরছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। ত্রিপুরার পুরভোট যত এগিয়ে আসছে, তৃণমূল প্রার্থীদের উপর বিরামহীন আক্রমণ শুরু করেছে বিজেপি। বুধবারই 2 তৃণমূল মহিলা প্রার্থীর ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার আগরতলায় পুর নিগমে তৃণমূল প্রার্থীদের ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ত্রিপুরার ডিজিপি অফিসের সামনে ধর্নায় বসেন তৃণমূল কর্মীরা। আক্রমণের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন যে একজন প্রার্থীকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য তাকে আক্রমণ করা হয়েছে, ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার ছেলেপুলের উপরে, সন্তানের উপরে আক্রমণ হচ্ছে, কাউকে ছাড়া হয়নি। মহিলা প্রার্থীদের উপরে অত্যাচার হয়েছে, যাতে প্রথম
প্রার্থীপদ প্রত্যাহার করে দেয়। তারপরেও যখন দেখলো যে এত আক্রমণের পরেও প্রার্থীরা রয়ে গেছে, তারপর থেকে সিরিজ অফ আক্রমণ চলছে। নয় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, নয় ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে যাতে প্রচার না করতে পারে তার ব্যবস্থা করছে, কারোর সন্তানদের মারছে, স্বামীকে মারছে, প্রার্থীদের আক্রান্ত করছে। এবং গতকালকে দুটো ইনসিডেন্ট হয়েছে, সকালবেলা একটা ইনসিডেন্ট হয়েছে, আবার রাত্রির বেলায় অপর্ণা দিয়ে আমাদের ক্যান্ডিডেট রয়েছেন, তার বাড়িতে প্রচুর মানে 150 বাইক বাহিনী গিয়ে, গুন্ডা বাহিনী গিয়ে, এই শাসক দলের পোশাক গুন্ডারা গিয়ে তাদের উপরে আক্রমণ করেছে, ঘরদোর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টে অস্বস্তিতে বিপ্লব দেব সরকার। ত্রিপুরা সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রচারে বাধা দেওয়া যাবে না কোনো রাজনৈতিক দলকে, সমস্ত দলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ত্রিপুরায় রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এমনটা জানালো সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের এই নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে কিনা তাও দেখতে বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। ত্রিপুরায় নিজেদের মাটি শক্ত করতে তৎপর তৃণমূল। পুরো ভোটের আগে বাড়ছে হিংসা, বারবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এসবের প্রেক্ষিতেই বিপ্লব দেব সরকারকে কাঠগড়ায় তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলার ভিত্তিতেই এই নির্দেশ। গোরখপুরে শিশু মৃত্যু কাণ্ড, 4 বছর লড়াইয়ের পর অবশেষে চাকরি খোয়ালেন চিকিৎসক কাফেল খান। আদালত ক্লিনচিট দেওয়ার পরেও তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল যোগী সরকার। 2017 সালে উত্তরপ্রদেশে বাবা রাঘব রাও মেডিকেল কলেজে এক সপ্তাহে 60 জন শিশুর মৃত্যু হয়। মূলত অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু হয়েছিল বলে জানা যায়। অক্সিজেন সরবরাহকারী সংস্থা জানায়, সরকার বকেয়া টাকা না মেটালে অক্সিজেন সরবরাহ করা হবে না। এই সময় চিকিৎসক খানের নেতৃত্বে বেশ কয়েকজন চিকিৎসক শিশুদের উদ্ধারে নামে। অনেক শিশুর প্রাণও বাঁচে। গোটা ঘটনায় তৎকালীন জেনারেল মেডিকেল এডুকেশনের ডিরেক্টর কাফেল খান সহ বাকি চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যোগী সরকার। তাকে সাসপেন্ড করা হয়। আদালতের দ্বারস্থ হলে তদন্তের পর আদালত ক্লিন চিট দেয় তাকে। কাফেলের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। অবশেষে 4 বছর পর যোগী সরকারের পক্ষেই রিপোর্ট দেয় সেই তদন্ত কমিটি। বরখাস্ত করা হয় চিকিৎসক কাফেল খানকে। ফের অকালি দলকে এক হাত নিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। পাঞ্জাবে আরএসএস ও বিজেপির প্রবেশের জন্য সরাসরি অভিযোগ করলেন অকালি দলের বিরুদ্ধে। এর আগেও একাধিকবার বিজেপির সঙ্গে অকালি দলের আঁতাতের অভিযোগ করেছেন পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী। পাশাপাশি কি করে জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করতে পারে অকালি দল, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকাকে ধারালো অস্ত্রের কোপ। 18 বার ছুরির কোপ মারার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের এলবি নগরের হস্তিনাপুরমে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বাসব রাজ, বয়স 23। দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাসবের। তবে 2 মাস আগে নতুন সম্পর্কে জড়ায় ওই তরুণী। তাকে শেষবার দেখা করার জন্য ডাকে বাসব। দেখা হওয়ার পরেই শুরু হয় বচসা। তারপরেই প্রেমিকাকে 18 বার ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে 307 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিদেশের খবর নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। মালালা পাকিস্তানিকে বিয়ে করায় খুশি তালিবান। বিস্ফোরক টুইট তসলিমা নসরিনের। নোবেল শান্তি পুরস্কার বিজয়িনীর শুভ পরিণয়ে হতাশ এই বাংলাদেশি লেখিকা। শেষ পর্যন্ত মালালা কেন পাকিস্তানিকে বিয়ে করলেন তা নিয়ে উগরে দিলেন ক্ষোভ। টুইটে জানালেন, তিনি ভেবেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালালা কোনো প্রতিষ্ঠিত ব্রিটিশকে বিয়ে করবেন। তা না করে তিনি একজন পাকিস্তানির সঙ্গে 4 হাত এক করলেন। তাছাড়া তার বয়স সবেমাত্র 24। 30 বছর আগে কেন মালালা বিয়ে করলেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তসলিমা।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ তুলে ছুড়েছেন প্রশ্ন। বিয়ে করবেন না বলে জানিয়েও বুধবারই পাক ক্রিকেট বোর্ড কর্তা আসের মালিকের সঙ্গে বার্মিংহামে নিকাহ সেরেছিলেন মালালা। নোবেল জয়ীর জীবনের সেকেন্ড ইনিংসের শুরুটা যে বিতর্কের ঊর্ধ্বে রইল না তা বলাই বাহুল্য। আর ইনজেকশন নয়, করোনার দাওয়াই হিসেবে ট্যাবলেট কিংবা নাকের স্প্রে করলেই হবে কেল্লা ফতে, বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের। ভারতীয় বংশোদ্ভূত প্রধান বিজ্ঞানী সোম্বা স্বামীনাথন বলেন, আগামী প্রজন্মকে আর করোনা রোধে টিকা নিতে হবে না, ট্যাবলেট কিংবা নাজাল স্প্রেতেই কাজ হবে। এ নিয়ে 129টি প্রতিষেধকের পরীক্ষামূলক ট্রায়াল চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় আরও 194টি আছে বলে জানান সৌম্যা। তাছাড়া ওষুধ কিংবা নাজাল স্প্রের ব্যবহার বাড়লে সিরিঞ্জের আকাল কমবে বলেও জানিয়েছে হু। হিন্দু মন্দিরে দ্বারোদ্ঘাটন করলে পাকিস্তানের বিচারপতি গুলজার আহমেদ 2020 ডিসেম্বরে খাইবার পাখতুনখাওয়ার শতাব্দী প্রাচীন পরমহংসজি মহারাজের মন্দিরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল এক দল সশস্ত্র দুষ্কৃতী। মন্দির ভাঙার জোয়াল করায় পাক সুপ্রিম কোর্ট পর্যন্ত। গুলজার জানিয়েছিলেন, মন্দির যারা ভেঙেছে করে দিতে হবে তাদেরকেই। মন্দির উদ্বোধনে এসে তিনি বলেন, পাকিস্তানে হিন্দুদেরও সমান অধিকার আছে। প্রধান বিচারপতির আশ্বাসে স্বস্তিতে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা। ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত দিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বিশ্বকে বার্তা তাঁর, কিন্তু কেন? আন্তর্জাতিক মহলের ব্যাখ্যা, কোয়াড গঠন নিয়ে তা নিয়ে বৈঠক ও তাইওয়ান নিয়ে চীনের ভূমিকায় উত্তেজনার পারদ বেড়েছে। বিশ্বকে জিনপিং এর বার্তা, ঠান্ডা যুদ্ধ রোধে পদক্ষেপ নিক সকলে, এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যাতে শান্তি বিঘ্নিত হয় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। প্রশ্ন উঠেছে, ভাবমূর্তি বদলাতেই কি আগে ভাগে ভালো সাজার চেষ্টা করছে চীন? আফগানিস্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে এক ছাতার তলায় আনলো পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে পাক বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে ট্রয়কা প্লাসের বৈঠকে এক সারিতে ফটো সেশনেও দেখা গেল এই দেশগুলির প্রতিনিধিদের। আলোচনার কেন্দ্রে ছিল মূলত দুটি বিষয়। প্রথমত, তালিব শাসনে আফগানিস্তানের অর্থনীতি ও মানসিক সংকটে তাদের পাশে দাঁড়ানো। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে পৌঁছলেও বৈঠকে যোগ দেননি। পরে কুরেশি জানান, আফগান ভূমে যা পরিস্থিতি তাতে বিশ্বের সব দেশকে পাশে দাঁড়ানো প্রয়োজন। বৈঠকে তা নিয়েই কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে আরো কাছাকাছি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় দেশই গ্লাসগোর বৈঠকে কার্বন নির্গমনের মাত্রা কমানোর বিষয়ে ঐক্যমত্য হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, 2025-এর মধ্যে বাতাসে কার্বন নির্গমন হ্রাস, মিথেন গ্যাসের পরিমাণ কমানো ও কয়লা পুড়িয়ে যে ধোঁয়া বেরোয় তার মাত্রা হ্রাস নিয়ে সহমত হয়েছে এই দুই দেশের। সেই সঙ্গে এও বলা হয়েছে, 2015-র প্যারিস জলবায়ু চুক্তির প্রতিটি পদক্ষেপ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে তারা। এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ডাচেস অব সাকসেস ডায়ানার পুত্রবধূ মেগান মার্কেল। তার আত্মজীবনীতে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনেছিলেন। এ নিয়ে প্রকাশক ও বাকিদের তির্যক মন্তব্য করেন তিনি। মামলা করায় আদালত পর্যন্ত। সেখানেই ক্ষমা চাইলেন মেগান। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি। সেরা 10 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।